এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আজকে আমি আলোচনা করব ট্রান্সলেশনের সমাপ্তি পর্যায়। ইতিপূর্বে আমরা ট্রান্সলেশনের বিভিন্ন পর্যায়গুলো আলোচনা করেছি। আজকে ট্রান্সলেশনের সমাপ্তি পর্যায়, এর আরেক নাম পলিপেপটাইড শৃঙ্খল গঠনের সমাপ্তি। পলিপেপটাইড শৃঙ্খল গঠনের সমাপ্তি এটি তিনটি পর্যায়ে বিভক্ত। কি কি? এ প্রথম হল এই সমাপ্তি পর্যায়ে প্রথমে পলিপেপটাইড শৃঙ্খলের মুক্তি বা রিলিজিং অফ পলিপেপটাইড শৃঙ্খল। পলিপেপটাইড শৃঙ্খল গঠনের মুক্তি। বি হল দ্বিতীয় পর্যায়, রাইবোজোম অধ এককের রাইবোজোম অধ এককের বিয়োজন এবং এমআরএনএ ও টিআরএনএ অপসারণ। নাম্বার সি, ট্রান্সলেশন পরবর্তী পলিপেপটাইড শৃঙ্খলের পরিবর্তন। পলিপেপটাইড শৃঙ্খলের পরিবর্তন। এই তিনটি পর্যায়ে ট্রান্সলেশন নামক পর্যায়ে, এই ট্রান্সলেশন নামক সমাপ্তি পর্যায়ে আবার এই তিনটি পৃথক পৃথক পর্যায় আছে। প্রথমে পলিপেপটাইড শৃঙ্খল যে গঠিত হয়, এই পলিপেপটাইড শৃঙ্খল এর মুক্তি, গঠন নালীকে পলিপেপটাইড শৃঙ্খলের মুক্তি। দ্বিতীয় হলো রাইবোজোম অধ একক পরস্পর থেকে বিচ্ছিন্ন হয় এবং এমআরএনএ ও টিআরএনএ অপসারিত হয়। এবং সর্বশেষে ট্রান্সলেশন পরবর্তী পলিপেপটাইড শৃঙ্খলের কিছু পরিবর্তন ঘটে। এই তিনটি পর্যায়ে আলোচনা করব। পাশাপাশি এই চিত্রের সঙ্গে এর সংযোগ স্থাপন করব। প্রথমেই আছে সেটা হল পলিপেপটাইড শৃঙ্খলের মুক্তি। এই পর্যায়ে যে আলোচনা সেটা আমি ধারাবাহিকভাবে এখানে লিখছি। ফার্স্ট, আমরা আগে দেখেছি পলিপেপটাইড শৃঙ্খলের দীর্ঘীকরণ চক্র ঘটেছে। এই দীর্ঘীকরণ চক্র ততক্ষণ পর্যন্ত ঘটে যতক্ষণ না এই 70S যে রাইবোজোম এবং এমআরএনএ, এই যে এমআরএনএ এই কমপ্লেক্সের এ পজিশনে বা এ সাইটে যতক্ষণ না পর্যন্ত একটি সমাপ্তি কোডন আসে ততক্ষণ পর্যন্ত পলিপেপটাইড শৃঙ্খলের দীর্ঘীকরণ সম্পাদিত হয়। যখনই এই এমআরএনএতে, বিশেষ করে এ সাইটে যখন একটা সমাপ্তি কোডন আসে, তখনই কিন্তু এই পলিপেপটাইড শৃঙ্খলের সমাপ্তি ঘোষিত হয়, পলিপেপটাইড শৃঙ্খল গঠনের সমাপ্তি ঘোষিত হয়। এবং কি হয়? পলিপেপটাইড শৃঙ্খলের মুক্তি ঘটে। এই মুক্তি প্রক্রিয়ার সঙ্গে জড়িত বিষয়গুলি আমি এখানে আলোচনা করব। আচ্ছা, প্রথমেই আসি যে এই যে রিলিজিং ফ্যাক্টর লাগে এখানে ট্রান্সলেশনের, আমরা প্রত্যেকটা পর্যায়ে দেখেছি
কতগুলো প্রোটিন ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সর্বশেষ পর্যায়ে যে প্রোটিন ফ্যাক্টরগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের বলা হয় রিলিজিং ফ্যাক্টর। এখানে রিলিজিং ফ্যাক্টর Rf1, রিলিজিং ফ্যাক্টর 2, রিলিজিং ফ্যাক্টর 3 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মধ্যে রিলিজিং ফ্যাক্টর Rf1 এটা UAA এবং UAG এই সমাপ্তি কোডনকে শনাক্ত করতে পারে। এখানে দেখো UAA UAG এই সমাপ্তি কোডন শনাক্ত করে। আবার Rf2 রিলিজিং ফ্যাক্টর 2 বা 2 A UAA UGA এই সমাপ্তি কোডন শনাক্ত করতে পারে। ক্লিয়ার? আর Rf3 রিলিজিং ফ্যাক্টর 3 এটা এই Rf1 ও Rf2 এর কার্যকারিতা বৃদ্ধি করে। ক্লিয়ার? এই হলো রিলিজিং ফ্যাক্টর, এদের ভূমিকা এখানে এই সর্বশেষ পর্যায়ে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবারে সব দেখা যায় যে এই যে 70S এবং 70S রাইবোজোম এবং এই যে mRNA কমপ্লেক্সের বিশেষ করে এই যে তিনটি UAA UAG UGA এই তিনটি সমাপ্তি কোডনের অ্যান্টিকোডন যুক্ত কোনো প্রকার টিআরএনএ নেই। সুতরাং এই তিনটি সমাপ্তি কোডন কোনো অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে না। তাহলে রোমান 2 এই UAA UAG অক্রি অম্বর ওপাল UGA এই সমাপ্তি কোডনের পরিপূরক বেস যুক্ত কোন কি নেই? টিআরএনএ নেই। তাই এরা কোন অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে না। এই যে এখানে একটা দেখি যে কোন এরকম তিনটে যে কোনো একটা আসলে এরা কোনো অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে না। সুতরাং এই যে 70S রাইবোজোম এবং mRNA কমপ্লেক্সের এ সাইটে এই তিনটি যে কোডনের কোনো একটা আসলে নতুন কোনো অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ যুক্ত হতে পারে না। সুতরাং নাম্বার 3 রোমান 2 হয়েছে নাম্বার 3। রোমান 3। সুতরাং কি 70S রাইবোজোম ও mRNA কমপ্লেক্সের
সাইটে, এই এ সাইটে কোন সমাপ্তিকরণ আসলে, সমাপ্তিকরণ আসলে কোন অ্যামাইনো অ্যাসাইড টিআরএনএ সংযুক্ত হতে পারে না, সংযুক্ত হতে পারে না। এই সংযুক্ত, এই যে সমাপ্তিকরণ এসেছে, এখানে নতুন কোন টিআরএনএ সংযুক্ত হতে পারে না। এমত অবস্থায়, এমত অবস্থায় যখনই কোন সংযুক্ত হতে পারে না, সেই সময় এই স্থানে, এই স্থানে, তারপরে যখনই কোনো অ্যামাইনো অ্যাসাইড টিআরএনএ সংযুক্ত হতে পারছে না, সেই সময় দেখা গেল সেই সময় এই যে নির্দিষ্ট কোডন অনুসারে, এই যে ইউএএ কিংবা ইউএজি কিংবা ইউজিএ, এই আগে বলেছি আমরা যে আরএফ1 ইউএএ ইউএজি কে শনাক্ত করতে পারে, আরএফ2 ইউএএ ইউজিএ কে শনাক্ত করতে পারে। সেই জন্য এ সাইট নির্দিষ্ট কোডন অনুসারে, ক্লিয়ার, এই রিলিজিং ফ্যাক্টর, দেখো আরএফ1 আরএফ3, এখানে আরএফ1 যদি এখানে অন্য কোডন হতো তাহলে আরএফ2 থাকতো, প্লাস তার সঙ্গে আরএফ3। এই নির্দিষ্ট কোডন অনুসারে এই রিলিজিং ফ্যাক্টর, খেয়াল করবে, নির্দিষ্ট কোডন অনুসারে রিলিজিং ফ্যাক্টরের সহায়তায় এই যে দেখো, এই যে অ্যামাইনো অ্যাসিডগুলো, এই যে অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে পেপটাইড বন্ধনী গঠনের সহায়তা করে যে পেপটাইডিল ট্রান্সফারেজ উৎসেচক, তার কার্যকারিতা পরিবর্তিত হয়ে যায়। সুতরাং এরপরে নাম্বার 4, এ সাইটে নির্দিষ্ট, এ সাইটে উপস্থিত কোডন অনুসারে নির্দিষ্ট রিলিজিং ফ্যাক্টর এর সহায়তায় পেপটাইডিল ট্রান্সফারেজ উৎসেচকের কার্যকারিতা পরিবর্তিত হয়ে যায়। এবং এই উৎসেচক তখন কি করে, দেখো, এই উৎসেচক তখন, খেয়াল করবে, এই উৎসেচক তখন এই অ্যামাইনো অ্যাসিড যুক্ত যে পলিপেপটাইড শৃঙ্খল, এই যে পলিপেপটাইড শৃঙ্খল, এই পলিপেপটাইড অ্যামাইনো অ্যাসিড যুক্ত যে পলিপেপটাইড শৃঙ্খল, সেই শৃঙ্খলের এই সি, এটা হলো এন প্রান্ত, এই সি প্রান্তে যে অ্যামাইনো অ্যাসিড থাকে, এখানে ভ্যালিন, এই সি প্রান্তের অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল মূলক, এই কার্বক্সিল মূলক, এই যে কার্বক্সিল মূলক, এই কার্বক্সিল মূলকের সঙ্গে জলের সংযুক্তি ঘটায়, এই জলের সংযুক্তি ঘটায় এই ভ্যালিনের নামক অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল প্রান্তের সঙ্গে জলের সংযুক্তি ঘটে। এই জলের সংযুক্তি ঘটলে কি হয়, এই টিআরএনএ থেকে, এই যে টিআরএনএ থেকে, এই টিআরএনএ থেকে দেখা যায় এই পলিপেপটাইড শৃঙ্খল বিচ্ছিন্ন হয়ে যায়, পলিপেপটাইড শৃঙ্খল বিচ্ছিন্ন হয়ে যায়। সুতরাং এ সাইটে উপস্থিত কোডন অনুসারে নির্দিষ্ট আরএফ এর সহায়তায় পেপটাইডিল ট্রান্সফার উৎসেচকের কার্যকারিতা পরিবর্তিত হয়, কার্যকারিতা পরিবর্তিত হয়, কি হয়, পরিবর্তিত হয়। তখন উৎসেচকটি কি করে, উৎসেচকটি এই যে পেপটাইডিল ট্রান্সফারেজ
উৎসেচকটি তখন কি করে, এই যে পেপটাইড বন্ধনী, তখন পলিপেপটাইড শৃঙ্খলের সি প্রান্তে, এই যে সি প্রান্তে অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল, এই কার্বক্সিল মূলকের সঙ্গে জলের সংযুক্তি ঘটায়, এই জলের সংযুক্তি ঘটায়, ফলে কি হয়, পলিপেপটাইড শৃঙ্খল টিআরএনএ থেকে মুক্ত হয়। এই টিআরএনএ থেকে, এই যে টিআরএনএ থেকে এ মুক্ত হয়ে যায়, টিআরএনএ থেকে মুক্ত হয়। হলো, এই হলো ফার্স্ট পর্যায়ে। এই সময় RF3, এই RF3 আরেকটা কাজ করে। এখানে RF1 যদি এই কোন অনুসারে এটা RF2 হতে পারত। এই RF3 এইবার কি করে, RF3 এই যে কমপ্লেক্স, এই কমপ্লেক্স থেকে এখানে মুক্তি ঘটায় RF1 বা RF2। তাহলে 5 RF3 কমপ্লেক্স থেকে RF1 বা RF2 মুক্ত করে। ব্যাস, এই আমাদের পলিপেপটাইড শৃঙ্খলের মুক্তি। দেখো এখানে এই যে আগে যে পলিপেপটাইড শৃঙ্খল দ্বিকরণ ঘটেছে, এখানে আমি দেখো এই যে পরপর পলিপেপটাইড শৃঙ্খলগুলো বারবার এক একটা চক্রে এক একটা যুক্ত হয়েছে, এরকম অনেক যুক্ত হতে পারে। আমি এখানে দেখিয়েছি, দেখো প্রথমে হচ্ছে মিথিওনিন, গ্লাইসিন, এর মাঝে অনেক অ্যামিনো অ্যাসিড আছে, ফিনাইল অ্যালানিন, থ্রিওনিন, সেরিন, ভ্যালিন প্রভৃতি অ্যামিনো অ্যাসিড এভাবে যুক্ত হয়েছে। হ্যাঁ, এই পলিপেপটাইড শৃঙ্খল মুক্ত হয়, এই যে এখান থেকে এর মুক্তি ঘটে। আচ্ছা, এখানে আমরা দেখিয়েছি, দেখো মোচন উপাদান RF1, RF3 এবং জিটিপি। এবার আসি জিটিপির কথা, মুক্ত হয়। এই গেল ফার্স্ট এ পর্যায়, পলিপেপটাইড শৃঙ্খলের মুক্তি। এবার নেক্সট পর্যায়, বি পর্যায়। এবার বি, হলো আমরা যেটা লিখেছিলাম যে রাইবোজোম অধোয়কের বিয়োজন, রাইবোজোম অধোয়কের বিয়োজন ও এমআরএনএ ও টিআরএনএ অপসারণ। আচ্ছা, এখানে দেখো পলিপেপটাইড শৃঙ্খল মুক্ত হয়ে যায়। এবার কতগুলো ফ্যাক্টর এখানে কাজ করে।
প্রথম কথা হলো যে ইলংগেশন ফ্যাক্টরে একটা কাজ করে। দেখো এর মান, এই যে ইলংগেশন ফ্যাক্টর জি, আরেকটা ফ্যাক্টর আছে রাইবোজোম রিসাইক্লিং ফ্যাক্টর। রাইবোজোম রিসাইক্লিং ফ্যাক্টর, এই রাইবোজোম রিসাইক্লিং ফ্যাক্টর, আচ্ছা কমা রিলিজিং ফ্যাক্টর 3 এবং এই জিটিপি ও জিটিপি এর সহায়তায় এই যে কমপ্লেক্স 70S রাইবোজোম এবং এমআরএনএ কমপ্লেক্স, আগে দেখো পলিপেপটাইড শৃঙ্খল এখানে মুক্ত হয়ে গেছে, এই বুঝলে, এখানে RF1 RF3 মুক্ত হয়ে গেছে, আগে বলেছি। আচ্ছা এবার এই যে ইলাংগেশন ফ্যাক্টর জি, রাইবোজোম রিলিজিং ফ্যাক্টর RRF, রিলিজিং ফ্যাক্টর 3 ও জিটিপির সহায়তায় দেখা যায় কি এই যে কমপ্লেক্স অর্থাৎ 70S রাইবোজোম এবং এমআরএনএ কমপ্লেক্স, এটাকে আমি কমপ্লেক্স বলছি। এই কমপ্লেক্স থেকে কি হয়, প্রথমত এমআরএনএ ও টিআরএনএ কি হয়, অপসারিত হয়। এই এমআরএনএ, এই দেখো এই হলো এমআরএনএ, এই হলো টিআরএনএ। এই এমআরএনএ ও টিআরএনএ কি হয়, অপসারিত হয়। আচ্ছা এবার এই যে 50S এবং এই 30S, এই যে 50S অধঃএকক 30S অধঃএকক রিলিজ হয়ে যায়। 50S ও 30S অধঃএকক মুক্ত হয়। তাহলে আগে আমরা দেখেছি পলিপেপটাইড শৃঙ্খল মুক্ত হয়, দেখেছি রিলিজিং ফ্যাক্টর RF1 কিংবা RF2 মুক্ত হয়। তারপরে দেখলাম যে এই এমআরএনএ, এই যে এমআরএনএ, এই যে টিআরএনএ এবং এখানে একটা হচ্ছে এমআরএনএ, এই যে দুটো, এই যে টিআরএনএ দেখিয়েছি, এমআরএনএ, এরা মুক্ত হয় এবং এই 50S এবং 30S অধঃএকক মুক্ত হয়। সঙ্গে সঙ্গে RF3 ফাংশনও এখানে শেষ হয়। আচ্ছা এবার আরেকটা কাজ হয়, জিটিপি, এই যে জিটিপি যেটা ব্যবহৃত হচ্ছিল, এই জিটিপি আর্দ্র বিশ্লেষণ ঘটে। এই যে জিটিপি যুক্ত হয়েছিল, জিটিপি এর আর্দ্র বিশ্লেষণ ঘটে, ফলে তৈরি হয় জিডিপি। এই যে এখানে জিডিপি এবং পিআই তৈরি হয়, জিডিপি ও পিআই অজৈব ফসফেট মুক্ত হয়। এর ফলে যে শক্তি উৎপন্ন হয়, সেই শক্তি উৎপন্নের সাহায্যে কিন্তু উপর আগের বিক্রিয়াগুলো ঘটে, মুক্ত হয় ও কি হয়, শক্তি মুক্ত হয়, যা প্রক্রিয়ায় সহায়তা করে, ওই রিলিজিং প্রক্রিয়ায় সহায়তা করে। রিলিজিং প্রক্রিয়ায় সহায়তা করে। ক্লিয়ার? এভাবে আমরা এই রাইবোজোমের অধঃএকক এমআরএনএ, টিআরএনএ, হ্যাঁ, এবং এগুলো থেকে এরা এই কমপ্লেক্স থেকে মুক্ত হয়ে যায়। এখানে আমি লিখেছি প্রোটিন সংশ্লেষে যুক্ত সকল উপাদান পরস্পর থেকে কি হয়, বিচ্ছিন্ন হয়ে যায়। এখানে এই জল ব্যবহার করে পি স্থান থেকে উৎপন্ন পেপটাইডের মুক্তি ঘটে। এই যে মুক্তি ঘটে পরপর যেগুলো আমরা দেখি,
এখানে দেখো রিলিজিং ফ্যাক্টর সঙ্গে জিটিপি যুক্ত হয়, এখানে জিটিপি মুক্ত হয়, জল যুক্ত হয়, পলিপেপটাইড শৃঙ্খলের মুক্তি ঘটে। এখানে প্রোটিন সংশ্লেষে নিযুক্ত সকল এরা পরপর বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে আমরা পেলাম কি, এই যে নতুন পলিপেপটাইড শৃঙ্খল, যার প্রথমে আছে মিথিওনিন, গ্লাইসিন, ফিনাইল অ্যালানিন, থ্রিওনিন, সেরিন, ভেলিন এটসেট্রা এটসেট্রা, লম্বা সবার শেষে কিন্তু এখানে কার্বক্সিল মূলক এর অবস্থান রয়েছে। এখানে এটা হলো এন প্রান্ত, এটা সি প্রান্ত। ব্যাস, এবার এই মুক্ত হওয়ার পরে সি পর্যায়, যেখানে কি হবে, যেখানে দেখা যাবে যে এই যে পলিপেপটাইড শৃঙ্খল এর কিছু পরিবর্তন ঘটবে। নেক্সট, ট্রান্সলেশন করে পলিপেপটাইড শৃঙ্খলের পরিবর্তন, যেটা আমরা বলেছি। সি, ট্রান্সলেশন পরবর্তী, ট্রান্সলেশন পরবর্তী পলিপেপটাইড শৃঙ্খলের পরিবর্তন, পরবর্তী পলিপেপটাইড শৃঙ্খলের পরিবর্তন। এটাই আমাদের ট্রান্সলেশনের শেষ বা শেষ পর্যায়েও শেষ। এই যে পলিপেপটাইড শৃঙ্খল উৎপন্ন হয়েছে, এর প্রথমে দেখ কি আছে, এন ফর্মিল মিথিওনিন টিআরএন। এই এন ফর্মিল মিথিওনিন অর্থাৎ ফরমাইল গ্রুপযুক্ত মিথিওনিন আছে, ঠিক আছে? এই ফরমাইল গ্রুপযুক্ত মিথাইল। আচ্ছা, প্রথমেই বলি, এই যে পলিপেপটাইড শৃঙ্খল তৈরি হলো, এর রোমানন উৎপন্ন পলিপেপটাইড শৃঙ্খল, পলিপেপটাইড শৃঙ্খলকে বলে, এটা কি, এটা হচ্ছে প্রাথমিক গঠন প্রোটিনের এই গঠনটা হলো প্রাথমিক গঠন। এই যে লম্বা পলিপেপটাইড শৃঙ্খল, এটা হচ্ছে প্রোটিনের প্রাথমিক গঠন। ক্লিয়ার? প্রোক্যারিওটিকের ক্ষেত্রে প্রথম যে অ্যামাইনো অ্যাসিডটি, সেটা হচ্ছে এন ফর্মিল মিথিওনিন। এই যে ফরমাইল মূলকটি অপসারিত হবে। তা প্রোক্যারিওটিকের ক্ষেত্রে এই ফরমাইল মূলকটি অপসারণের জন্য একটা উৎসেচক কাজ করে, যার নাম ডিফরমাইলেজ। তাহলে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে, রোমান টু, প্রোক্যারিওটিকের ক্ষেত্রে ডিফরমাইলেজ উৎসেচক, ডিফরমাইলেজ উৎসেচক কি করে, মিথিওনিন থেকে, এই মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড থেকে কি করে, ফরমাইল মূলক মুক্ত করে, ফরমাইল মূলক মুক্ত করে দেয়। ফরমাইল মূলকটা মুক্ত করে দেয়। এর পরবর্তী পর্যায়ে এক্সোপেপটাইডের উৎসেচকের সাহায্যে এই পলিপেপটাইড শৃঙ্খলের প্রান্ত থেকে কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড বাদ চলে যায়। তারপরে নেক্সট, রোমান 3, এক্সো পলিপেপটাইডেজ, এক্সোপলিপেপটাইডেজ উৎসেচক, এক্সোপলিপেপটাইড উৎসেচক পলিপেপটাইড শৃঙ্খলের প্রান্ত থেকে পলিপেপটাইড শৃঙ্খলের প্রান্ত থেকে কিছু অ্যামাইনো অ্যাসিড অপসারণ করে
অপসারণ করে। ব্যাস, এবার 4 লাস্ট পর্যায়ে এই যে পলিপেপটাইড শৃঙ্খল বা প্রাথমিক গঠন নির্দিষ্ট একটা বিশেষ প্রোটিনের সাহায্যে, চ্যাপেরন প্রোটিন এর সাহায্যে নির্দিষ্ট পদ্ধতিতে কুণ্ডলীকৃত হয়। কুণ্ডলীকৃত হয়ে প্রোটিনের সেকেন্ডারি গঠন, টারশিয়ারি গঠন ও কোয়াটারনারি গঠন সৃষ্টি করে। এবার লাস্ট পর্যায়ে, সর্বশেষ পর্যায়ে, এই যে প্রাথমিক গঠন কার সাহায্যে? চ্যাপেরন নামক বিশেষ প্রোটিন, এই চ্যাপেরন নামক বিশেষ প্রোটিন এর সহায়তায় প্রাথমিক গঠন চ্যাপেরন নামক বিশেষ প্রোটিনের সহায়তায় তৈরি করে। এই প্রোটিনের সহায়তায় বিশেষ পদ্ধতিতে কুণ্ডলীকৃত হয়। বিশেষ পদ্ধতিতে কি হয়? কুণ্ডলীকৃত হয়ে তৈরি করে কি? সেকেন্ডারি, তারপরে টারশিয়ারি, তারপরে কোয়াটারনারি। ব্যাস, এই কোয়াটারনারি গঠন সৃষ্টি করে। এভাবে ট্রান্সলেশনের সমাপ্তি ঘটে, সঙ্গে সঙ্গে ট্রান্সলেশনের সমাপ্তি পর্যায়েরও সমাপ্তি ঘটে। এভাবে আমাদের সেন্ট্রাল ডগমার সমাপ্তি ঘটে এবং নতুন প্রোটিন তৈরি হয় বা প্রোটিন সংশ্লেষ ঘটে। আমরা শেষ করলাম ট্রান্সলেশন। বেশ কয়েকটা ভিডিও এতে হয়েছে, কারণ পদ্ধতিটি অনেকটা বড় এবং ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে আমি আলোচনা করেছি। শেষ করছি আলোচনা।